আলোচনা করছিলাম নাক্স ভূমিকার একদম প্র্যাকটিক্যালি আপনার চেম্বারে আপনি যা পাবেন এইরকম নাক্স ভূমিকা নিয়ে। হ্যাঁ, এবং আমরা বলেছিলাম 2টা পার্টে পাওয়া যায়। কি কি বলেছিলাম কার মনে আছে? সেন্টিমেন্টাল আর হলো স্যার সেনসিটিভনেস লাস্ট। সেন্সিটিভ। হ্যাঁ, সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টাল আর সেন্সিটিভ, তাই না? এটা এই স্লাইডটা নিয়ে আমরা আরো আলোচনা করেছিলাম, কিন্তু এটাই ছিল মূল জায়গা, তাই না? তো আমরা সেন্টিমেন্টাল নিয়ে আমাদের যে রুব্রিক্স আছে, সেন্টিমেন্টাল পার্ট নিয়ে যে রুব্রিক্সটা আছে সেন্টিমেন্টাল, এই রুব্রিক্সটা নিয়ে আমরা মনে হয় সেদিন শেষ আলোচনাটা করেছিলাম, তাই না? এই রুব্রিক্স এর আন্ডারে আমরা 35টা মেডিসিন পাই। তো এর মধ্যে নাক্স ভূমিকা উল্লেখযোগ্য পরিমাণে, সেই কেন্টের জামানা থেকে কেন্ট এটাকে বলে গেছেন নাক্স হচ্ছে খুব সেন্টিমেন্টাল। আমি সেন্টিমেন্টালের বিষয়গুলো সেদিন বুঝাইছিলাম। তো এই যে সেন্টিমেন্টাল হয়ে পড়ছে মানুষ কিরকম, আমি পথে কোনো দুঃখী মানুষ দেখলাম, পোর পার্সন দেখলাম, আমার মনের মধ্যে হুট করে একটা ইমোশন, একটা ভাব জাগ্রত হলো, আহারে বেচারাটা কত কষ্টে আছে। অথবা আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ অসুস্থ, শোনা মাত্র আমার মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, এইটা হলো নাক্স ভূমিকার পিওর সেন্টিমেন্টাল পার্ট, পিওর। মানে তাদের কোনো যুক্তি বা লজিক তার আবেগের কাছে টিকতে পারে না, সে তার আবেগকেই প্রাধান্য দেয়, মন নরম হয়ে যায়, বোকার মতো অতি আবেগপ্রবণ হয়ে যায়। আপনি বুঝতেই পারবেন না, কোনো কারণই নাই কেন যে সে এরকম সেন্টিমেন্টাল হয়ে পড়তেছে, আবেগ অনেক বেশি স্ট্রং থাকে। ঠিক আছে, আমি গতদিন বলতেছিলাম ফুলিশলি অ্যাফেকশনেট, মানুষ মনে করে ফেলে এত স্মার্ট পারসন, কিন্তু তাকে মনে করছে ফুলিশলি অ্যাফেকশনেট। কোনো কিছু একদম পুরা তার অন্তরের মধ্যে বিঁধে যায়, হার্টে লাগিয়ে নেয়। হ্যাঁ, তো এই রুব্রিক্স একটু আগে যেটা বললাম সেন্টিমেন্টাল, যেখানে দেখানো আছে সেন্টিমেন্টাল, এই রুব্রিক্স এর সাথে আরেকটা রুব্রিক্স যুক্ত হয়। রুব্রিক্সটা হলো অ্যাংজাইটি ফর আদার্স। অ্যাংজাইটি ফর আদার্স, আমি যখন রুব্রিক্স বলবো আমার সাথে সাথে উচ্চারণ করবেন যারা নতুন আছেন, তাহলে এই রুব্রিক্সটা আপনার মাথায় গেঁথে গেল। অ্যাংজাইটি ফর আদার্স। তো এইখানে যতগুলা মেডিসিন দেখতে পাচ্ছেন, অ্যাকোনাইট, আর্সেনিক, ব্যারাইটাকার, ক্যালকিরিয়া সাল্ফ, কস্টিকাম, পপুলাস, ডালকামারা, ফেরামফস, হিপারসাল, মার্সল, নাজা, নাগভূমিকা, অ্যাসিড ফস, ফসফরাস, স্ট্যাপ, সালফার, এই প্রত্যেকটা মেডিসিনই কিন্তু সেন্টিমেন্টাল পার্টের সাথে অন্তর্গত। নাক্স ভূমিকা তো অন্যতম। ঠিক আছে, মানে নাক্স ভূমিকার প্রথম কথা হলো, নাক্স ভূমিকা বলে নাই মেডিসিন গুলার আর কি, অ্যাংজাইটি ফর আদার। হ্যাঁ, তো এই রুব্রিক্সটা তো আমরা সবাই জানি, আমরা জানি না? এখানে জানেন না কারা? একদম নতুন আছেন যারা, দুই একজন হয়তো তারা জানেন না, এবারে আমাদের পুরনো যারা আছেন তারা এই রুব্রিক্সটার সাথে অতিমাত্রায় পরিচিত, অ্যাংজাইটি ফর আদার। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে এই অ্যাংজাইটি অফ আদার্স থেকে এই এর সেন্টিমেন্টাল পার্টটা আসে কিভাবে। এই রুব্রিক্সে আমরা দেখতে পাচ্ছি প্রায় 16টার মতন মেডিসিন আছে এই রেপার্টরি ভার্সনে, কেন্ট এডিশনে। পরের এডিশন গুলাতে আরো কিছু বাড়ছে, হয়তো 24টার মতন মেডিসিন বা 26টার মতন মেডিসিন, সেটা ফ্যাক্টর না। এই যতগুলা মেডিসিনই এই রুব্রিক্স এর মধ্যে আছে, তাদের অন্যদের প্রতি গভীর লেভেলের অ্যাংজাইটি থাকে, দুশ্চিন্তা থাকে। এটা এমন নয় যে আপনি যখন পুরোপুরি অসুস্থ
বা হেলদি থাকবেন, তখন আপনি পুরোপুরি যখন সুস্থ থাকবেন বা হেলদি থাকবেন, তখন আপনার মনে অন্যদের চিন্তা আসবে না। এই রুব্রিক্সের অর্থ কিন্তু এটা না। সুস্থ অবস্থায় অনেকেই অন্যের ভালো চিন্তা করতে পারেন, কিন্তু আমরা এখানে ওইসব অসুস্থ মানুষের কথা বলছি যারা রোগগ্রস্ত অবস্থায় বা তাদের মধ্যে যখন প্যাথোলজি গ্রো করেছে, অসুস্থতা গ্রো করেছে, তখন ওনার মনের ভিতরে এই তীব্র ফিলিং বা এই ভাবনাটা চলে আসে। সে নিজের কষ্টের চেয়ে সামনের মানুষ কি কষ্ট পাচ্ছে বা কি ট্রাবল হচ্ছে, ওটা নিয়েই সে বেশি ব্যাকুল হয়ে পড়ে। বুঝতে পারছেন? এটা তাহলে কোন স্টেটের পার্সনের জন্য? যখন একটা ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছে, রোগাক্রান্ত হয়ে পড়েছে, প্যাথোলজি তার মধ্যে গ্রো করেছে, সে সময় সে নিজের কষ্টের চেয়ে সামনের মানুষের কষ্ট, সামনের মানুষের ট্রাবল, সেটা নিয়ে অনেক বেশি ব্যাকুল হয়ে পড়ছে। সে নিজের অসুস্থ হওয়া সত্ত্বেও নিজের রোগ বা কষ্টের কথা ওভাবে বলতে পারে না। আপনারা নার্স ভূমিকার এই চমৎকার পয়েন্ট, এটা নার্স ভূমিকা কিন্তু খুবই এক্সিলেন্ট একটা পয়েন্ট। এটা সবসময় মনে রাখবেন, এটা মনে রাখবেন, লিখে রাখেন, মাথার মধ্যে রাখেন, যেভাবে রাখেন রাখেন, নার্স ভূমিকা ভোলা যাবে না। এই পয়েন্টটা হলো, সে যখনই অন্য কোনো মানুষ ট্রাবলে পড়েছে বা অন্য কোনো মানুষের বিপদের কথা শুনে, কি বললাম, যখন অন্য কোনো মানুষ বিপদে পড়েছে বা কারো বিপদের কথা শুনেছে, তখন ওনার নিজের শরীরের ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, এমনকি দৈনন্দিন কর্মকাণ্ড পর্যন্ত সব কিছু করা ওনার জন্য মারাত্মক মুশকিল হয়ে পড়ে, কঠিন হয়ে পড়ে। বুঝাতে পারলাম? অন্যের কথা শুনছে আর এদিকে তার অন্যের কষ্টের কথা শুনছে, আর এদিকে তার নিজের ক্ষুধা, পিপাসা, ঘুম, দৈনন্দিন কর্মকাণ্ড, এগুলা সে আর সামলাতে পারছে না, সেগুলা করতে পারছে না। ওগুলা করাটা তার জন্য কঠিন হয়ে গেছে। ক্ষুধা নাই, ঘুম চলে গেছে, তৃষ্ণা পাচ্ছে না, দৈনন্দিন কাজ করতে পারছে না। আর ওনার এই অবস্থা ততক্ষণ পর্যন্ত বজায় থাকে যতক্ষণ না সামনের মানুষের ওই প্রবলেম বা সমস্যাটি পুরোপুরি সলভ, বা সামনের মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে যতক্ষণ না সে সুস্থ হচ্ছে, কিওর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার ওই অ্যাংজাইটি আদার্স, মানে তার ওই নাক্সভমিকের অ্যাংজাইটি আদার্স হলে কি হবে? উত্তর দেন, কি হবে? ক্ষুধা, তৃষ্ণা, ঘুম হারায় যাবে। যে কোনো একটা হারায় যেতে পারে, অথবা সবই হারায় যেতে পারে, কাজ কামে মনও বসবে না। কিন্তু কখন বসবে? যখন ওই যে যার জন্য চিন্তা করতেছিল আবার সে, তার প্রবলেম সলভ হয়ে গেল বা সে রোগ মুক্তি পেল, তখন তার এই প্রবলেম সলভ হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে আদার মানে কি? এই যে রুব্রিক্সে আছে আদার, এই দেখেন ওয়ার্ড যেটা আছে আদার, এই যে আদার্স, এই যে আদার্স, এই যে আদার্স, দেখতে পাচ্ছেন? এই আদার্স মানে কি? আদার্স মানে হচ্ছে নিজের বাহিরে বা স্বকীয় সত্তা থেকে ভিন্ন অন্য যে কেউ, মানে আমার বাইরের অন্য কেউ, আমি ছাড়া অন্য কেউ। ইন্টারপ্রিটেশন কি? মূলত নিজের কথা ভুলে বা অন্যকে উপেক্ষা করে অন্যদের নিয়ে অতিমাত্রায় চিন্তিত বা উদ্বেলিত হওয়া। রুগী কি ধরনের কথা বলে, আপনার চেম্বারে এসে রুগীর ভাষ্য কি হবে? রুগী কি বলবে? রুগী বলবে, ডাক্তার সাহেব, আমি কখনোই নিজের কষ্ট নিয়ে, নিজের সমস্যা নিয়ে তেমন একটা মাথা ঘামাই না, কিন্তু অন্যের সমস্যায় আমি খুব সহজে জড়িয়ে পড়ি, অন্যের সমস্যা আমাকে খুব দ্রুত এফেক্ট করে। রুগীরা সেইভাবে কথা বলে। মানুষের কষ্টে বা মানুষকে কষ্টে বা বিপদে দেখলে আমি একদমই সহ্য করতে পারি না, যদিও হয়তো তাদের সাহায্য করার ক্ষমতা বা উপায় আমার থাকে না, তারপর আমি মানুষ যদি বিপদে পড়ে আমি একদম সহ্য করতে পারি না। কারো কোনো সমস্যার কথা শোনা মাত্রই আমি ভাবতে থাকি কিভাবে তাকে সাহায্য করা যায়, বা তার জীবনটা কতই না কষ্টের। আমি তাদের চিন্তায় এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ি যে যতক্ষণ না তাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ আমি ঠিক মতো খেতেও পারি না, ঘুমাতেও পারি না, বা নিজের কর্মটুকুও করতে পারি না। রুগী সেইভাবে কথা বলে। এটা আমার কথা না, কিন্তু অনেক নাক ভূমিকা রুগী আপনার সামনে এসে এই কথাই বলবে। আপনি কিন্তু রুব্রিক্সে কনভার্ট করতে পারতেন না, এখন আপনি পারবেন।
চলেন আপনাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিই, যাতে আপনারা আপনাদের চেম্বারে বা আপনাদের ক্লিনিকে এই রুব্রিক্সটা খুব সহজেই ইউজ করতে পারেন। ভালো করে শুনেন। ধরেন একজন পেশেন্ট আপনার ক্লিনিকে আসলো, আপনার চেম্বারে আসলো, এসে বলল যে ডাক্তার সাহেব, আজ কয়েকদিন ধরে আমার একদমই ক্ষুধা লাগছে না। রুগী আসলো, এসে বললো যে ডাক্তার সাহেব, আমার কয়েকদিন ধরে একদমই আমার খাওয়ার কোনো রুচিই নাই, খেতেই ইচ্ছা হচ্ছে না, ক্ষুধাই লাগছে না। তো এখানে আমরা যারা নতুন প্র্যাকটিস করতেছি এবং ইভেন দেন কলেজে পাশ করেছি, ইন্টার্নি করছি, আমরাও যখন আমাদেরও পার্সোনাল, মানে আপনাদের বলে লাভ নাই, আমার পার্সোনাল অভিজ্ঞতাও আমি বলি, আমরা যখন পড়ালেখা করেছি আমাদের তো আসলে পড়ালেখা তো ওরকমই হয়। পড়ালেখা ফার্স্ট ইয়ারে পড়লে আমরা ডাক্তার হয়ে যাই, তো আমরা প্রেসক্রিপশন করা শুরু করে দিই। তখন আমরা যে সিনিয়রদের কাছে যেতাম, সিনিয়ররা তখন বলতো পেশেন্টের যদি ক্ষুধা না লাগে বা খুব কম ক্ষুধা লাগে, অরুচি যদি হয়, তাহলে চোখ বন্ধ করে কোন মেডিসিন দিতে হবে? ক্ষুধা নাই, চোখ বন্ধ করে একটা মেডিসিনের নাম বলেন, কি হবে? নাক্স ভূমিকা স্যার। নাক ভূমিকা দিতে হবে, নাক ভূমিকা মাদার। আর পারবেন না? খাওয়া দাওয়া করে দুর্বল। চায়না দিবেন স্যার। চায়না দিব, স্যার চাইনা। হ্যাঁ চায়না দিব। হ্যাঁ, আর কি বললেন? নাকটাসো চায়নাসো, আর আচ্ছা দুইটাই ধরে নিলাম। আর যদি বলে দেয় তার সাথে দুর্বলতা আসে, তো আমরা যাদের কাছে যেতাম তারা বলতো চোখ বন্ধ করে আলফা আলফা মাদার খাওয়াও। তো আমাদের সে সময় ইয়ে পাওয়া যেত, এই কি বলে, শোয়েবের চায়না মাদার, তো না ওই সিরাপের মতন এত বড় ইয়ে পাওয়া যেত। হ্যাঁ, দামও কম ছিল। যেই বলে ওনারাও দিতেন। হ্যাঁ, দুই দুই চারটা সিমটম এরকম, অরুচি, বদহজম, ক্ষুধা লাগে না, তারপরে এনার্জি কম, এরকম হলে কথা নাই, আলফা আলফা প্রেসক্রিপশন করে দেওয়া সারা। হ্যাঁ, তখন কিন্তু ওই যে আলফা আলফার দাম সম্ভবত, আমি নিজেও খেয়েছি অনেক, আহ, ওই 100-150 টাকা মনে হয় দাম ছিল, বা 200 টাকা দাম ছিল, আমার খেয়াল নাই। তো এই আলফা আলফা দেওয়ার প্র্যাকটিসটা কিন্তু এখনো আছে। আর না হলে তো নাক ভূমিকা আছেই মাদার, গ্রামগঞ্জে নাক ভূমিকা সিরাপ পাওয়া যায়। একদিন আমি টেস্ট করে দেখছি, ওরে কি তিতা। হ্যাঁ, তো আমি বলছি না সেগুলো বন্ধ করতে, সেগুলা সেটার মতন করবে, কিন্তু আমি আপনাদেরকে শেখানোর জায়গায় বলতেছি। হ্যাঁ, তো অনেক জায়গায় কিন্তু এভাবেই হয়। তো এখন যখন পেশেন্ট আমাদের কাছে আসলো, এসে বললো যে ডাক্তার সাহেব, আজকাল না আমার একদমই ক্ষুধা লাগছে না। তো আমাদের প্রশ্নটা হবে, এরকম প্রশ্ন যদি করে তার প্রেক্ষাপটে কেস টেকিং এর সময় আমাদের কোশ্চিনটা হবে, তো আপনার ক্ষুধা লাগছে না কেন? এর পেছনে কি কোনো কারণ আছে? কোনো রিজন তো অবশ্যই আছে কেন ক্ষুধা লাগছে না। এটা তো অনেক কারণ থাকে। এখন যার ধরেন যে খাবার কেনার টাকা নাই, হ্যাঁ, তারও হয়তো ক্ষুধা নাও লাগতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে, টাকা নাই আর কি ক্ষুধা লাগবে, বাচ্চাদেরকে খাওয়াতে হবে, ওইটা নিয়ে টেনশনে, সেটাও হতে পারে। মেইন কথা হলো আমাদের জানতে হবে ক্ষুধাটা কেন লাগছে না। এর পেছনে কোনো না কোনো তো কারণ ডেফিনেটলি থাকবে। এখন সে কি খাবার সামনে দেখলেই দেখলো রুটি আছে, ভাত আছে, আপনার গরু গোস্ত আছে, মুরগি সুন্দর করে ইয়ে আছে, তো সেটা দেখেও কি তার ক্ষুধা লাগছে না? নাকি তার পেটে কোনো সমস্যা হয়েছে, নাকি তার এখানে মাইন্ডে, মগজের মধ্যে কোনো প্রবলেম তৈরি হয়েছে, যার কারণে সে আজকাল খেতে পারছে না? তো আমরা তো এটা জানি না। জানি না যে ওনার পেট আসলে সবসময় ফুল হয়ে থাকে কিনা, ভরা ভরা হয়ে থাকে কিনা, ওনার কোনো গ্যাস্ট্রিকের ইস্যু আছে কিনা, হ্যাঁ, যার জন্য সে খাবার খেতে চাচ্ছে না, নাকি ওনার মাইন্ডে এমন কোনো সমস্যা বা এমন কোনো টেনশন চলছে যার কারণে ওনার খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা হচ্ছে না, মনই করছে না। তো পেশেন্ট তো খাবার খেতে চায়, তার ক্ষুধাও লাগে, তার পেট বলছে যে আমাকে খাবার এনে দাও, পেটের মধ্যে গুড় 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 শব্দও হচ্ছে, কিন্তু ওনার মনের মধ্যে ইচ্ছা বা ডিজায়ার তৈরি হচ্ছে না। এখন যখন মনে ইচ্ছা জাগছে না, তখন প্রশ্ন হলো কেন ইচ্ছা জাগছে না, এটা জিজ্ঞাসা করে ফেলবেন। কেন আপনার খাবার খেতে মন চাইছে না? এর পেছনের আসল রহস্যটা কি, এর পেছনে আসল ট্র্যাজেডিটা কি, কারণটা কি, সেটা বলেন। তখন হয়তো পেশেন্ট আপনাকে বলবে ডাক্তার সাহেব,
আমি এই কিছুক্ষণ আগেই খবর পেলাম, বা গতকালকে আমি খবর পেলাম আমার ভাই খুব অসুস্থ, আমার ভাই খুব অসুস্থ, বা আমার মামা অসুস্থ, আমার চাচা মারাত্মক ভাবে অসুস্থ, হসপিটালাইজ। ওনারা তো অনেক দূরে থাকেন, জানি না ওনাদের কি হয়েছে, আমি শুধু এটুকুই জানি হসপিটালে ভর্তি হয়েছে। তো যখন থেকে ওনার অসুস্থতার খবরটা আমার কাছে আসছে, আমার ক্ষুধা যেন এক নিমিষে উড়ে গেছে, আমার ক্ষুধা যেন উবে গেছে, যেন মরে গেছে। তাহলে এখানে এই যে ক্ষুধাটা চলে গেল, এটা কিন্তু কোনো পেটের রোগের কারণে নয়, বরং এটা চলে গেছে কেন? ওই অ্যাংজাইটি ফর আদার, ওই রুব্রিক্সটার কারণে। এই যে নার্স ভূমিকার আছে অ্যাংজাইটি ফর আদার, শুনে গেছে আমার চাচা, তার আর্থিক অবস্থা ভালো না, কিন্তু সে খাজা ইউনুসে ভর্তি হয়েছে, খাজা ইউনুসে তো অনেক টাকা লাগে, এটাও একটা কারণ হতে পারে। যেটাই হোক, কি করে ম্যানেজ করতে পারবে, এই যে অ্যাংজাইটি তার তৈরি হয়ে গেল, তার ক্ষুধা নাই হয়ে গেল। এইটা নাক ভূমিকার ক্ষেত্রে আপনারা দেখবেন। এখন আপনারা যদি ওই আলফা আলফা মাদার টিংচার তাকে যদি দেন, চায়না মাদার টিংচার যদি দেন, হ্যাঁ, তবে নাক ভূমিকা মাদার দিলে কাজ করবে, কারণ সেটা নাকসেরই। বা আপনি যদি চেলেডিনিয়াম মাদার টিংচার দেন, বিন্দু মাত্র তার কাজ করবে না। তাকে দিতে হবে এই যে আমাদের এইখানে যে রুব্রিক্স গুলা দিয়েছি, অ্যাংজাইটি, আদার ফর, এইখানে থাকা 14টা মেডিসিনের মধ্যে যেটা ওই বেচারা পেশেন্টের সাথে সবচেয়ে বেশি ম্যাচিং হবে, যে মেডিসিনটা একদম সিমিলিমাম হবে, দেখবেন ওই মেডিসিনটার একটা ডোজ 30 একটা পটেন্সি, 200 একটা পটেন্সি দেওয়া মাত্র ওনার ক্ষুধা একদম ঠিক, খাওয়ার ইচ্ছা একদম রিস্টোর হয়ে যাবে, ম্যাজিকের মতন কাজ হয়ে যাবে। কারণ সঠিক মেডিসিন খাওয়ার পর ওনার মন থেকে ওই যে গভীর অ্যাংজাইটি ফর আদার, তার অ্যাংজাইটি গভীর ছিল ফর আদার, সেটা দূর হয়ে যাবে। আর যখনই তার মনের অ্যাংজাইটি কেটে যাবে, ওনার মন এই যে ডিস্ট্র্যাক্ট হয়ে অন্যদিকে চলে, মানে একদিকে ছিল তো, সেটা ডিস্ট্র্যাক্ট হয়ে অন্যদিকে চলে যাবে, ওনার ব্রেন বা মন আবার আগের মতন খাবারের দিকে ফিরে আসবে, ঠিক রসালো খাবার দেখে তার জিহ্বাতে পানি আসবে। ঠিক একইভাবে কোনো পেশেন্ট এসে যদি বলে যে ডাক্তার সাহেব আমার স্লিপের প্রবলেম, ঘুমের সমস্যাটা হচ্ছে, অনেক পেশেন্ট এসে কিন্তু এরকম কমপ্লেন করে, স্যার আমার একদমই ঘুম আসে না। আমরা তখন ঘুম না আসলে কি ওষুধ দিই? ক্যালিফস, তাই না, প্যাসিফ্লোরা আমরা লিখে দিই বা আমরা দিয়ে দিই। ঘুম আসছে না মানে ক্যালিফস বা এরকম খেতে থাকেন। তো আমরা চিকিৎসকরা আসলে এরকম শর্টকাট বানাই ফেলেছি। আমি আজকে আপনাদেরকে শর্টকাট বানাবো, বানাই দিব কিছু নাক ভূমিকার, আরো 2-3টা মেডিসিনের দেবো, আপনারা যারা সাথে থাকবেন তারা পাবেন। তো এই যে আমরা শর্টকাটটা ইউজ করি, আসলে আমরা সবাই অলস হয়ে গেছি, ইনক্লুডিং মি। আমরা সবাই অলস, আমরা পেশেন্টকে ডিপলি জিজ্ঞাসাই করতে চাই না যে ভাই আপনার যে ঘুম আসছে না, ঘুম না আসার পেছনের কারণটা কি, প্যাথোলজিটা কি? ঘুম না আসার পেছনে তো কোনো না কোনো সলিড কারণ অবশ্যই আছে, যার কারণে তার ঘুম উড়ে গেছে। একজন পেশেন্ট হয়তো বলবে যে ডাক্তার সাহেব আমি যখন রাত্রে বিছানায় ঘুমাতে যাই, আমার মাথায় সারাক্ষণ নোংরা নোংরা বা উল্টাপাল্টা চিন্তা আসে, নেগেটিভ থট আসে, সারাদিন কাজের চিন্তায় শুধু আসে, চোখ বন্ধ করলে হুট করে চোখ খুলে যায়, আর বুকের মধ্যে কেমন যেন একটা ধরফরানি ঘাবড়ানি একটা প্যালপিটেশন শুরু হয়ে যায়। তো এরকম নানানজন নানান কথা বলবে, কিন্তু নাক ভূমিকা কি বলবে যে অমুকের অমুক হয়েছে, আমি অমুকের এই জিনিসটা দেখছি, ওই জায়গায় এটা হয়েছে, তারপর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তো ঘুম না আসার এরকম কিন্তু আমরা খুঁজতে গেলে নানান নানান কারণ দেখতে পাই, 14টা মেডিসিনের 14টা কারণ আমরা দেখতে পাবোই, সেটা নিয়েও আলাদা ক্লাস নেওয়া সম্ভব। আমরা পরের স্লাইডে চলে আসি। Driven by his sensitive nature, he immediately considered helping the person. তো এখানে উনার এই যে সেন্সিটিভ নেচার, ড্রাইভেন বাই হিজ সেন্সিটিভ নেচার, মানে সেন্সিটিভ নেচার দ্বারা সে চালিত হয়, সে চালিত হয়ে ইমিডিয়েটলি সামনের যে থাকে, মানে যে বিপদে পড়েছে সামনের মানুষকে হেল্প করার কথা চিন্তা করে, ইমিডিয়েটলি কনসিডার, সিদ্ধান্ত নেয়, ভাবে। তো নাক ভূমিকার মধ্যে
সবচেয়ে প্রথম যে ভাইটাল পয়েন্টটা আসে তা হলো ওনার নিজস্ব সেন্টিমেন্টাল এবং সেন্সিটিভ নেচার, এই দুটোই ওনার মধ্যে একসাথে কাজ করে। নাক ভূমিকার পার্সনের মধ্যে একসাথে তার সেন্টিমেন্টাল এবং সেন্সিটিভ নেচার দুটোই কাজ করে। আগে আমি আপনাদেরকে গতদিন সেন্টিমেন্টাল পার্টটা বুঝাইছি, এখন আমরা সেন্সিটিভ পার্টটা দেখব। সেখান সে যখনই দেখে যে কোনো মানুষের হেল্প প্রয়োজন, কোনো মানুষের সাহায্যের প্রয়োজন, ওনার মন সাথে সাথে বলে ওঠে আমাকে ওনাকে সাহায্য করতেই হবে, আমি তাকে হেল্প করেই দিব, আমি তাকে হেল্প করেই দেই। এইটা কিন্তু নাক্সের মনের মধ্যে বলে ওঠে, গেয়ে ওঠে, তাই না? এরপরে আসেন, তো সে কি করে, ন্যায় অধিকার আদায়ে বা মানে যেটা ন্যায়ের লড়াই, স্ট্রাগলিং ফর দ্য জাস্টিস, ন্যায়ের অর্ডার লড়াইয়ের পাশে সে সানন্দে ও তাৎক্ষণিক গিয়ে দাঁড়ায়। কি রিয়েলি স্ট্যান্ড, তাৎক্ষণিক যে একদম সাথে সাথে যারা ন্যায়ের লড়াইয়ের পাশে সে আসছে। তাহলে এখানে প্রথম পয়েন্ট হলো কি, সে মেনলি কোথায় হেল্প করে, যেখানে সে যেখানে সবচেয়ে আগে যে দাঁড়াবে সেখানে কোনো না কোনো মানুষ জাস্টিস বা ন্যায়ের জন্য লড়াই করছে। এরকম কাউকে দেখলে ওর মনটা ওখানে আটকে যায়, সেভাবে আহারে ওর সাথে কতটা অন্যায় হচ্ছে, তার মন ওখানেই আটকে যায়। ওই যে অ্যাংজাইটি ফর আদার্স থেকে কিন্তু এই জিনিসগুলো তৈরি হচ্ছে। এগুলো প্রুভিং এর ডায়লগ আমি আপনাদের মধ্যে দিয়েছি, আপনাদের এখানে দিয়েছি। হ্যাঁ, তো এখানে পরের ইয়েতে বলছে কি, হি ক্যান নট টলারেট এ স্ট্রং পারসন কমিট ইনজাস্টিস এগেইনস্ট সামওয়ান উইকার। মানে যখন কোন শক্তিশালী ব্যক্তি উইকার মানে দুর্বল কারো উপরে, অসহায় কারো উপরে অন্যায় অবিচার করছে, এমন দৃশ্য সে কোনোভাবে সহ্য করতে পারে না। ক্যান নট টলারেট, এমন দৃশ্য সে কোনোভাবে সহ্য করতে পারে না। এটাই হলো তার লাইফের সবচেয়ে বড় এবং প্রাইম নিড, এটা মনে রাখবেন। তাহলে এখান থেকে কি রূপ দৃশ্যের কথা মনে আসে? মনে আসে ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। এখানে সাপোর্ট শব্দটার প্র্যাকটিক্যাল মিনিংটা খুব ভালোভাবে বুঝতে হবে। সাপোর্ট ওয়ার্ডটা আপনাদেরকে বুঝতে হবে। সাপোর্ট মানে হলো আমি তার পেছনে কি, এটা ধরেন আমি সাপোর্ট দিয়ে রাখলাম না, আমি তার পেছনে দাঁড়িয়ে, আমি তার পেছনে দাঁড়াইনি। তো এটা আপনারা ভালো করে বুঝেন। ধরেন যে এটা একটা দেওয়াল, আর এই দেওয়ালটা হলো, এটা একটা দেওয়াল, আর এই দেওয়ালটা হলো অন্যায় ইনজাস্টিসের দেওয়াল, আর আমি দাঁড়ায় আছি যে এখানে, এই পাশে এখানে দাঁড়ায় আছি। এখন যে মানুষটা ন্যায় বা ইনজাস্টিস করছে, অন্যায় বা ইনজাস্টিস করছে, সে যদি বাই চান্স আমার কোনো ক্লোজ বন্ধু হয়, ভালো করে শুনেন, নোট করে নেন, আমার যদি কোনো ক্লোজ বন্ধু হয়, আমার কোনো রিলেটিভ হয়, আমার কোনো আত্মীয় হয়, আমার বাড়ির লোক হয়, আমার নিজের ছেলে হয়, আমার ওয়াইফ হয়, আমার হাজবেন্ড হয়, আমার নিজের বোন হয়, আমার মামা চাচা কাকা যাই হোক না কেন, সে যদি কোনো ভুল বা অন্যায় করে, আমি ওনার পেছনে যে ব্যাকআপ দেবো না, আমি আর এখানে থাকবো না। এটা দেওয়াল না, এইখানে আমি দাঁড়িয়েছিলাম, আমি এখানে দাঁড়িয়ে ব্যাকআপ দিব না, আমি ওনার এই বিন্দুতে সাপোর্ট করব না, আমি সোজা ওখান থেকে সরিয়ে নিব নিজেকে, আমি আলাদা হয়ে যাব। কারণ আমি অন্যায়ের পক্ষে দাঁড়াতে পারি না, আমি নাক ভূমিকা, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি না। যদি আমরা জানতে পারি বা আমি জানতে পারি যে আমার নিজের মামা একটা বিষয়ে সম্পূর্ণ ভুল করেছে, গলত, তখন আমি ওনাকে সামনাসামনি স্পষ্ট বলে দেব, মামা আপনি এই জায়গায় একদম ভুল, আপনি ভুল করেছেন, আর এর জন্য আজ থেকে আপনার সাথে আমার সম্পর্কে এখানে শেষ, খতম, টাটা বাই বাই, খতম। বুঝতে পারছেন? তো
ক্যান নট সাপোর্ট এর আসল ক্লিনিক্যাল মিনিং হলো রিলেশনশিপ খতম, খতম, বাই বাই, টাটা। ওই যে আমাদের রাহুল গান্ধী বলে না, টাটা বাই বাই খতম, এই হলো ক্যান নট সাপোর্ট। রুগী বলে, ডাক্তার সাহেব আমি ওই ব্যক্তির সাথে কোনো সম্পর্কই রাখি না, আমি ওনার সাথে সোজাসুজি রিলেশন ব্রেক করে দিই, সম্পর্ক ভেঙে ফেলি। হ্যাঁ, ওনার সাথে সম্পর্ক ভাঙার পরে যদি কোনোদিন রাস্তায় আমার সামনে পড়ে যায়, তবে লোক দেখানোর জন্য আমি একটা হয়তো গ্রিটিং জানাই দিই, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছেন, সব ঠিকঠাক তো, জাস্ট ফর্মালিটির জন্য আমি ওনাকে জিজ্ঞাসা করব, আরে আপনি কেমন আছেন। সেও হয়তো ওইভাবে জিজ্ঞাসা করবে, হয়তো বলবে, আরে ভাই আজকাল ওভাবে তো কথাই বলো না, যে যার সাথে সে অ্যাভয়েড করে চলতে, সে হয়তো বলবে। তখন আমি জাস্ট আলতো করে বলবো যে হ্যাঁ মামা, আসলে আজকাল একটু কাজের চাপ বেশি পড়ে গেছে, তো চেম্বারে একটু রুগী টুগী বেশি হয়, তো একটু বিজি থাকি, কলেজে ক্লাস টাস নিতে হয়, আবার প্রাইভেট টাইভেট পড়াই, এটাতে এবার সময় যায়, এইটুকু বলেই সে ওখান থেকে চলে যাবে। এটাই হলো ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। তুমি ইনজাস্টিস করেছিলা, তোমার পিছনে তো আমি ছিলাম মামা, কিন্তু এখন আর আমি নাই। বুঝতে পারছেন কত বড় জায়গা থেকে আপনাদেরকে ইনজাস্টিস সাপোর্ট শেখাই দিলাম। ওখান থেকে সে নাই, ওটাও ইনজাস্টিস সাপোর্ট। উনার মনের ভেতরে এখন কোনো রাগ থাকে না, সে জাস্ট অন্যায়কে সাপোর্ট করতে পারে না বলেই সে ওখান থেকে একদম ডিটাচ হয়ে যায়, ওখান থেকে একদম আলাদা, নিজেকে আলাদা করে নেয়। তো নার্স ভূমিকা সম্পর্কে জানেন না, এখন দেখুন সেই সিচুয়েশন থেকে সে নিজেকে আলাদা করে ফেললো। কোন সিচুয়েশন? যেখানে তার কাছে মনে হয়েছে যে ইনজাস্টিস করা হয়েছে, সে নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিবে ওখান থেকে। তার কাছে মনে হয়েছে এখানে ন্যায়ের অভাব, ইনজাস্টিস করা হচ্ছে, তুমি ইনজাস্টিসকারী, তোমার সাথে আমি নাই, সে ওখান থেকে আলাদা হয়ে গেল। তাহলে ইনজাস্টিসের প্র্যাকটিক্যাল মানে শব্দের প্র্যাকটিক্যাল মিনিং হলো আনফেয়ার। দেখেন লেখা আছে আনফেয়ার, পার্সিয়ালিটি, হ্যাঁ, ইন ইকুইটি, মানে কি অন্যায়, পক্ষপাতিত্ব, এবং ইনইকুইটি কি চরম অসমতা, এটাকেও আমরা ইনজাস্টিস বলি। যেমন ধরেন, ভালো করে বুঝেন, সুন্দর সুন্দর রুব্রিক্স বুঝাচ্ছি। একটা ছোট বাচ্চা, তার ফ্যামিলিতে ইনজাস্টিস কি হতে পারে? বাচ্চাটা দেখলো যে ওই ফ্যামিলিতে আরো দুটা সন্তান আছে, বা তার বাবা তার মায়ের প্রতি খুব আনফেয়ার, মানে অন্যায় আচরণ করছেন, বা তার মা তার বাবার প্রতি আনফেয়ার হচ্ছেন, অথবা মা অন্য ভাইয়ের প্রতি বেশি পক্ষপাতিত্ব করছে, আনফেয়ার আচরণ করছে। তো যে আনফেয়ার কিছু করুক না কেন, নাক ভূমিকা সোজা ওটার মাঝখানে ঝাঁপিয়ে পড়বে, এবং সে ওই ভিকটিমকে ফুললি সাপোর্ট করবে, এবং সে মাকে বলবে, না 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 মা, তুমি যেটা করছো একদম ভুল, আমি নিজের কানে শুনেছি, বাবা কিন্তু কথাটি ওইভাবে বলেনি, তিনি অন্যভাবে বলেছেন, আর তুমি ভুল বুঝে ভুল ভুল কথা বলতেছো। তো তার সামনে যে মানুষটা ইনজাস্টিস করছে, সে যতই প্রিয়, মাও যদি হয়, ভালো করে শুনেন, সেটা যদি তার প্রিয়, সবচেয়ে প্রিয়কে মাও যদি হয়, বা তার ভালোবাসার মানুষও যদি হোক না কেন, সে ওটাকে কিন্তু তোয়াক্কা করবে না। এখন আপনারা দেখুন, একটা ছেলের মায়ের প্রতি হয়তো 100% ভালোবাসা আছে, লাভ আছে, সে তার বাবাকে হয়তো অতটা লাইক করে না, অতটা পছন্দ করে না, হয় না, বাবারা গুরুগম্ভীর, বাবা হয়তো ওইভাবে সময় দেননি, বাবার সাথে ওই সন্তানের অত ইন্টিমেসি ছিল না। কিন্তু ফ্যামিলির কোন একটা সিচুয়েশনে যখন মনে হলো যে মা তার বাবার প্রতি সম্পূর্ণ আনফেয়ার আচরণ করছে, এবং ওই ঘটনায় বাবা পুরোপুরি নির্দোষ, তখন সে তার মায়ের প্রতি যতই অন্ধ ভালোবাসা থাকুক না কেন, সে মুহূর্তে ভালোবাসার কথা ভুলে যাবে। মায়ের ওই গভীর ভালোবাসাকে সাইডে রেখে সে বাবার প্রতি জাস্টিস বা বাবার ন্যায়ের খাতিরে বাবাকে
সাপোর্ট করে সাথে সাথে বলে উঠবে, না মা আমি নিজের কানে ভালো করে শুনেছি, বাবা কিন্তু ওভাবে একদম বলেনি, বাবা কিন্তু ওই কথা বলেনি, ওনার বলার উদ্দেশ্য অন্য কিছু ছিল। তো মায়ের ছেলের এরকম কথা শুনে কিন্তু মাও তা শিখে যাবে, একদম সারপ্রাইজ হয়ে যাবে, আরে ছেলে তো সবসময় আমার সাইডে, সবসময় আমার হয়ে কথা বলে, আর হুট করে বাবার সাইড নিয়ে নিল। কাহিনী কি? এই কাহিনীটাই হলো তার মনের ভিতরে জাস্ট স্ট্রং প্রিন্সিপালটা কাজ করছে, যেহেতু আমি নিজের কানে শুনেছি এখানে মা আপনি ভুল করছেন, তাই আমি অন্যায়কে বিন্দু মাত্র প্রশ্রয় দিব না। যদি তার চোখের সামনে কোনো ইনজাস্টিস হয় সে কিন্তু মোটেই টলারেট করবে না। এমনকি তার প্রিয় মানুষও যদি মানে আগে অন্ধভাবে সাপোর্ট করতো, হেল্প করতো, অন্ধভাবে ভালোবাসতো, সেও যদি এরকম ইনজাস্টিস করে ফেলে তখন সে সেখান থেকে নিজেকে গুটিয়ে নিবে, সরিয়ে নিবে। কি বোঝা গেল? His emotional nature lead him to immediately plan how to he could help. ওনার এই ইমোশনাল নেচার, এটা তো ইমোশনাল নেচার, ইমোশনাল নেচারের কারণে সে মনে মনে ইমিডিয়েটলি একটা নিখুঁত প্ল্যান বা পরিকল্পনা করতে শুরু করে দেয় যে সামনের মানুষকে সে কিভাবে হেল্প করবে। সামনের মানুষ কি মানে যার সাথে ইনজাস্টিস করা হলো। তো এখানে আমাদের রেপার্টরিতে একটা চমৎকার রুব্রিক থাকবেন, রুব্রিক বলতেছি। প্রথম কথা হলো যে আমি দেখলাম যে আমার অফিসের বস বা আমার সুপিরিয়র কোন একজন আমার কলিগের সাথে মারাত্মক ভুল কিছু করছে, অন্যায় কিছু করছে, অন্যায় ভাবে তার পিছনে লেগেছে। এখন আমি তো ডাইরেক্টলি বসের এগেনস্টে কোনো অ্যাকশন নিতে পারি না, পারবো? আমি পারি না। আমার সুপিরিয়র কথা বললে চাকরি থাকবে না, নাকি যেন একটা ডায়লগ আছে না, কমন ডায়লগ, কথা বললে চাকরি থাকবে না, ওইরকম। ডাইরেক্ট বসের এগেনস্টে আমি অ্যাকশন নিতে পারবো না, ওনার ক্ষমতা আমার থেকে অনেক বেশি। এখন ধরুন যে মানুষটা অন্যায় করছে সে আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড, সে অফিসে আমার খুব ভালো একটা বন্ধু, তার সাথে আমার রোজ দেখা হয়, রোজ বিকেলে অফিস শেষে আমরা একসাথে বসে চা খাই, মন খুলে কথা বলি, গল্প গুজব করি, হাসি ঠাট্টা করি। কিন্তু এখন অফিসে আমি পরিষ্কার দেখছি যে আমার সেই বেস্ট ফ্রেন্ড অফিসের অন্য একটা কলিগের সাথে ঠিক আচরণ করছে না, ভালো ব্যবহার করছে না, ওকে মেন্টালি টর্চার করছে, তাকে হার্ট করছে, তাকে হ্যারেস করতেছে, মানে তার সাথে ইনজাস্টিস করতেছে। এখন আমি তো তাকে ডিরেক্টলি বা সামনাসামনি যায় ওইভাবে হয়তো বলতে পারবো না, আমার বস হলেও তো আমি বলতে পারবো না যে এই বন্ধু তুমি ভুল করছো, হয়তো বলা যায় না, বস বসকেও বলা যায় না। কারণ নার্স ভূমিকা আবার বলতেও পারে না। কারণ কারণ নার্স ভূমিকা সহজে ডাইরেক্টলি কাউকে হার্ট করতে চায় না। তখন সে মাইন্ডের একটা মানে তার মাইন্ডের মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে একটা চমৎকার বুদ্ধি, একটা উপায় বের করবে, আমি কিভাবে আমার বন্ধুকে জানাবো বা বোঝাবো যাতে তার নিজের মনেও কোনো কষ্ট না লাগে, আঘাতও না লাগে। এই কিন্তু একটা উপায় বাহির করে ফেলবে, এমন ভাবে বলবো সাপও মারবে, লাঠিও ভাঙবে না। এবং আমি কি করব, তাকে সুন্দর করে যাতে রিয়েলাইজও করতে পারি, যে তার রিয়েলাইজও তাকে করাতে পারি যে তার আচরণটা ভুল ছিল। তো এই উদ্দেশ্যে সে একা একা বসে মনে মনে কিছু প্ল্যান বানাতে শুরু করে দিবে। এখন কি প্ল্যান বানায় সেগুলো একটু দেখি। সে মনে মনে চিন্তা করতে থাকে, মনে মনে চিন্তা করতে থাকে, হ্যাঁ, যে তার মস্তিষ্কে, তার ব্রেনে একটা বিশাল এক্সটেন্সিভ এক্সটেন্সিভ প্ল্যান্স, এক্সটেন্সিভ দেখেন, হি প্ল্যান্স এক্সটেন্সিভ লেখা আছে, মানে বিশাল এক্সটেন্সিভ প্ল্যান, ব্যাপক পরিকল্পনা সে তৈরি করে ফেলে। যদিও তার এই প্ল্যান গুলো বেশিরভাগই সে প্র্যাকটিক্যালি পুরোপুরি কমপ্লিট করতে পারে না, বাস্তবায়ন করতে পারে না, কিন্তু সে ভেতরে ভেতরে সারাক্ষণ একটা তীব্র চেষ্টা করার প্রবৃত্তি তার থাকে যে আমি একটা জবরদস্ত প্ল্যান বানাবো যাতে সে মানে যে অন্যায় করেছে নিজের ভুলটা ইজিলি বুঝতে পারে এবং ওই জায়গায় সে ভুল করেছে সেটাও বুঝতে পারে। তো এইখানে আমাদের ওই যে একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, সেই রুব্রিক্সটা চলে আসে। এই রুব্রিক্স দেখেন, প্ল্যানস মেকিং মেনি প্ল্যান।
প্ল্যান্স মেকিং মেনি প্ল্যান। নার্স ভূমিকার এটা একটা কি বলবো বড় খাসিয়াত, মানে ইউনিকনেস। একটা ইউনিকনেস হলো সে মনে মনে প্রচুর প্ল্যান করে, পরিকল্পনা বানায়, মানে লাইফের যে কোনো কাজ বা অ্যাকশন করার আগে সে ওটার পেছনে একটা প্রপার প্ল্যান তৈরি করে, পরে সে ওটার ভিত্তিতে কাজ শুরু করে। যেমন ধরেন স্কুলের কোনো একটা বাচ্চাকে তার ক্লাস থেকে বা ধরেন তার টিচার বা তার প্রাইভেট টিউটার কিছু হোমওয়ার্ক দিল, বা একজন ব্যক্তি অফিসের নতুন কোন একটা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, তখন সে কি করবে, কাজটা প্র্যাকটিক্যালি হাত দেওয়ার আগে যখন শুরু করবে, তার আগে তার মনের মধ্যে সুন্দর একটা ম্যাপ বানাবে। হ্যাঁ, এবং সে কাজটা ধাপে ধাপে কিভাবে ফিনিশ করতে হবে সে তার মাইন্ডে পুরো ছক এঁকে নিবে, যে সকালে উঠে আমি এই 10% কাজ শেষ করব। হোমওয়ার্কও যদি স্টুডেন্টকে দেয় তাহলে ভাববে যে স্কুল থেকে এসে আমি খেলাধুলা করব, তারপরে সন্ধ্যার মধ্যে আর 10% কাজ শেষ করব, তারপরে এই পার্টটা করব, তারপরে ওই পার্টটা করব। এই অফিসের লোকও কিন্তু তাই করবে, এই পার্সেন্ট করব, এটা করব, ওটা করব, একদম প্ল্যান অনুযায়ী চলতে থাকবে। তার মধ্যে পারফেকশন থাকে, নার্স ভূমিকার মধ্যে পারফেকশন থাকে। সে ওনার লাইফের পুরো রুটিনটা একদম নিখুঁত প্ল্যানিং এর সাথে মেনটেন করে চলে, যাতে ওনার কাজের মধ্যে একদম চরম পারফেকশন বজায় থাকে। হ্যাঁ, উইদাউট প্ল্যান আপনি কিন্তু পারফেকশনিস্ট হতে পারবেন না। তো যদি আপনাকে পারফেকশনিস্ট হতে হয় তবে আগে ভাগে প্রপার প্ল্যান বানাতে হবে। আমি কিভাবে ওই লক্ষ্যে পৌঁছাবো, ওই মঞ্জিলে উঠবো, ওই মকাম বা ওই তালায় উঠবো, হ্যাঁ আমি কিভাবে কাজটা করব। কিন্তু নার্স ভূমিকা জাস্ট একটা প্ল্যান বানিয়ে ক্ষান্ত হয় না, সে আবার ওই প্ল্যানের এগেনস্ট আবার একটা ব্যাকআপও তৈরি করে রাখে। ব্যাকআপ মানে তো বোঝেন, ব্যাকআপ বোঝেন না? একটা প্ল্যান থাকবে আর একটা প্ল্যান বি থাকবে, ওটা হলো ব্যাকআপ। যে আচ্ছা বাই চান্স যদি আমার এই প্ল্যানটা ফেল করে তাহলে তার ব্যাকআপটা কি হবে, এরকম কিন্তু নার্স ভূমিকার প্ল্যানিং এ থাকে। তো এই পেশেন্ট সব সময় লাইফ, নার্স ভূমিকার পেশেন্ট লাইফের প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা প্ল্যানিং এর সাথে সাথে একটা করে ব্যাকআপ নিয়ে চলতে থাকে। তাহলে প্ল্যান কি? প্ল্যান বলতে আমরা কি বুঝি? প্ল্যান আসলে কি? এই স্কিম অফ অ্যাকশন, স্ট্র্যাটেজি, কাজের রূপরেখা বা একটা কৌশল, একটা ফর্মুলা তৈরি করা। আর মেকিং মানে কি? মেকিং মানে হচ্ছে কনস্ট্রাক্টিং বা ক্রিয়েটিং, কোনো কিছু তৈরি করা, নির্মাণ করা। আর মেনির অর্থ হলো মোর দেন ওয়ান, একের অধিক, গ্রেটার নাম্বার অর মেজরিটি, একের অধিক, বেশি, অনেক বেশি, যেটা সেটা হলো মেনি, তাই না? তো মেজরিটি মেজরিটি অফ টাইম একজন নার্স ভূমিকার পারফেকশনিস্ট হওয়ার ঠিক আগে তার মনের ভিতরে একটা জবরদস্ত প্ল্যান মেকিং প্রসেস চলতে থাকে। যেমন ধরুন ওনার বাড়িতে কোনো ফাংশন বা বিয়ের অনুষ্ঠান হবে, সে সবার আগে বসে বসে প্ল্যান করবে যে এই অনুষ্ঠানে কার কার কি কি রোল থাকবে, কে কে ইনভাইটেশন পাবে, কত টাকা খরচ হবে, কত পয়সা লাগবে, কাজটা কিভাবে সামলানো হবে, কে রিসিপশনে থাকবে, কে অমুক করবে তমুক করবে। ডিটেইল প্ল্যান সে করে, সে কোনো প্ল্যানিং ছাড়া হুটহাট কোনো কাজ একদমই করতে পারে না। নাগ ভূমিকা প্ল্যানিং ছাড়া কোনো কাজ একদমই হুটহাট করতে পারে না, ঠিক আছে? এবং পরের স্লাইডে চলে গেলাম। ফ্রেন্ডলিনেস এন্ড পোলাইটনেস, এটাও একটা নাগ ভূমিকার অ্যাট্রিবিউট। বন্ধুত্বপূর্ণ আচরণ, পোলাইটনেস, নম্রতা। এখন আমরা এই ফিচার গুলোর মধ্যে আসছি। নার্স ভূমিকা পেশেন্টের ভিতরে যে জিনিসটা সবচেয়ে চমৎকার ও দারুণ ভাবে থাকে তা হলো ওনার এই ফ্রেন্ডলি, মানে দোস্ত বানায়, বন্ধুত্বপূর্ণ ব্যবহার, এবং ওনার পোলাইটনেস বা নম্রতা। এখন আপনি বলবেন যে স্যার আজীবন তো খালি কিডনিটাই রুগী পাইছি নার্স ভূমিকা, সেটাও আছে, সেটাও আলোচনায় আসবে, কখন কিডনিতে হয় সেটাও আমরা জানবো। তো ইনার মধ্যে আমরা ফ্রেন্ডলি, বন্ধুত্বের ব্যবহার পাই, পোলাইটনেস পাই, নম্রতার ব্যবহার পাই। তো এটা ওনাকে খুব হাই লেভেলে, এটা ওনার ভিতর খুব হাই লেভেলে থাকে। তো এই জন্য আমাদের প্রথম যে রুব্রিক্সটা আসবে সেটা হলো কি? অ্যাফেকশনের। ঠিক আছে, অ্যাফেকশনের রুব্রিক্সটা কই? এই যে অ্যাফেকশনের, ঠিক আছে, অ্যাফেকশনের।
এখানে একটা কথা একটু বলে নিই, দেখেন অ্যাফেকশনেটের নিচে, এটা কেন্টের রেপার্টরি থেকে নেওয়া, লেখা আছে সি, দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে যে সি ইনডিফারেন্স, লাভ ইনডিফারেন্স, লাভ কমা ইনডিফারেন্স, দেখতে পাচ্ছেন লাভ কমা ইনডিফারেন্স মানে আপনারা যখন অ্যাফেকশন রুব্রিকটা স্টাডি করবেন ওর সাথে লাভ কি ইনডিফারেন্স এই দুটা রুব্রিককে আপনাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। ক্রস রেফারেন্স বলছে মানে কাছাকাছি জিনিস। তো যাক, আমরা অ্যাফেকশনেটের ডিকশনারি মিনিং কি হলো? ডিকশনারি মিনিং হলো স্নেহশীল, অনুরাগী, আদুরে। আর প্র্যাকটিক্যাল মিনিং কি হলো? প্র্যাকটিক্যাল মিনিং হলো যে, এইখানে নাই, প্র্যাকটিক্যাল মিনিং এর স্লাইডটা বানানো হয়নি। প্র্যাকটিক্যাল মিনিং হলো যে ব্যক্তি প্রকাশ্যে ভালোবাসা এবং স্নেহ প্রদর্শন করে, কিংবা যার আচরণ বা তার ক্যারেক্টারই বলতে পারেন যে স্নেহপূর্ণ, ভালোবাসাপূর্ণ, ভালোবাসার যোগ্য, প্রীতিময়। তো এরা কিরকম পেশেন্ট আসে, কি করে বা কি করলে আপনি রুব্রিক্সের দিকে যাবেন? এখন ধরেন আপনার ক্লিনিকে একটা ছোট বাচ্চা আসলো, যার বাবা মা বিভিন্ন রোগের কথা তাকে বলতেছে, এই হয়েছে ওই হয়েছে। এবার আপনি যখন বাচ্চার নেচার সম্পর্কে জানতেন, আমরা হয় না আপনার জিজ্ঞাসা করি, বাচ্চার মূল্যায়ন জিজ্ঞাসা করি, মানে কমপ্লিমেন্ট কি চায়, মানে বাবা মা কি দেয় সেটা আমরা জিজ্ঞাসা করি। তখন এই বাবা মারা বলবে যে ডাক্তার সাহেব, নাক ভূমিকার বাচ্চা সম্পর্কে বলবে, ডাক্তার সাহেব ও খুবই মিষ্টি, ও আদুরে একটা বাচ্চা। কি বলবে? খুবই মিষ্টি, ও আদুরে একটা বাচ্চা। ভেরি লাভলি চাইল্ড, হি ইজ ভেরি লাভলি চাইল্ড। ও খুবই চমৎকার ভাবে এবং বলা যায় খুব অ্যাট্রাকটিভলি, আকর্ষণীয় ভাবে সবার সাথে বিহেভ করে। এত সুন্দরভাবে ব্যবহার সে করে যে যে কেউ তাকে ভালো না বেসে বা ওর কোনো আবদার পূরণ না করে থাকতেই পারবে না। বুঝতে পারছেন? মানে এ এত মিষ্টি, এত অ্যাট্রাকটিভ তার ব্যবহার, যে আপনি তাকে আদর না করে বা সে যদি কোনো আবদার করে আপনি সে আবদারটা পূরণ না করে থাকতেই পারবেন না। মানে নাক ভূমিকার পেশেন্ট হলে এতই ভালো আর এতই লাভলি প্রকৃতির হয় যে তার মুখের উপরে কেউ সহজে না বলতে পারে না। এর আগের বারে আমি পড়াতে যেয়ে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, বস যদি নাক ভূমিকা হয় সে কিন্তু তার টিম মেম্বারকে একদম সেইভাবে ট্রেন করে ফেলে, টিম মেম্বাররাও কিন্তু খুব মজায় মজায় সেগুলাও শিখে ফেলে। ঠিক আছে, তাহলে এদের এদেরকে কেউ না বলতে পারে না, আবার এরাও সহজে কাউকে বা কোনো কাজে না বলতে পারে না। দুইটা পেশেন্টই কিন্তু আমাদের বলছিল যে কাজের জন্য আমি জান কুরবান। একটা সুন্দর কথা বলছিলাম, আমি সেদিন বলছিলাম আপনাদেরকে। সে নিজেও না বলতে পারে না, অন্যরাও তাকে না বলতে পারে না। সে যদি কাউকে গিয়ে খুব নরম সুরে বলে, খুব পোলাইট সুরে বলে, টোনে বলে, কেউ যদি তাকে গিয়ে বলে, সে না, কেউ যদি তাকে গিয়ে বলে যে ভাইয়া প্লিজ ভাইয়া এই কাজটা একটু করে দেবেন, বা সেও যদি তাকে বলে যে টোনে বলবে, তার বলার স্টাইলটা এত চমৎকার হবে এবং পোলাইট হবে যে সামনের মানুষ কোনোভাবেই তাকে রিফিউজ করতে পারবে না, না বলতে পারবে না।